আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন ধরনের প্রশ্ন হতে পারে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। পরবর্তীতে তোমরা দেখতে চাইলে আজকের এই ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো এবং তোমাদের যারা বন্ধু বান্ধব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদেরকে আজকের এই ক্লাসে মেনশন দিতে পারো। সো আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেখানে চলে যাচ্ছি। তোমরা খুব দ্রুত যুক্ত হয়ে যাও। দেখো, এখানে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হচ্ছে ইফ ওয়াই গ্রেটার দ্যান 3 দেন হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু। এখানে কি বলা হয়েছে ভাইয়া? এখানে বলা হচ্ছে যে মনে রাখবা যে সাধারণত প্যাড যার দিকে, কোথায় প্যাড যার দিকে, তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে আজকের এই ক্লাসে মেনশন দিতে পারো। এখানে আমরা অনেক ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন হবে, অনেক ক্যাটাগরির কোয়েশ্চেন থাকবে। সো তুমি কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করবা এবং কোয়েশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা যে আসলে কোথায় থেকে কোয়েশ্চেনগুলো করা হয়েছে, কোন টপিক থেকে কোয়েশ্চেনগুলো করা হয়েছে। সেটি যদি তোমার আগে থেকে জানা থাকে, সলভ করতে তোমার জন্য ইজি হবে। ওকে, দেখো এখানে বলা হচ্ছে ইফ ওয়াই গ্রেটার দ্যান 3, অর্থাৎ ওয়াই এর মান 3 থেকে বড় হবে, দেন হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ এখানে কোন স্টেটমেন্টটা সত্য হবে কি হলে ওয়াই এর মান 3 থেকে বড় হলে। দেখো ওয়াই এর মান কি থেকে বড় হবে? 3 থেকে বড় হবে। মনে রাখবা যে প্যাড যার দিকে, কোথায় প্যাড যার দিকে সে বড়। কি ভাইয়া? এই যে দেখো প্যাড, এটা মনে করো এটা এই চিহ্ন, এটা হচ্ছে প্যাড না? হ্যাঁ, তাহলে প্যাড যার দিকে সে বড়, তাহলে এখানে 3 বড় নাকি ওয়াই বড়? অবশ্যই ওয়াই বড়। কোথায় থেকে? 3 থেকে। ওকে, এখন তোমাকে এ নম্বরে বলা হয়েছে ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই ওয়াই। দেখো এখানে রয়েছে আমাদের ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই ওয়াই, এই মানটা বলা হচ্ছে যে 3 থেকে ছোট। এই স্টেটমেন্টটা সত্য কিনা? আমরা জানি যে প্যাড যার দিকে হবে সে বড়, আর প্যাড যার দিকে নাই সে ছোট। তাহলে এখানে 3 বড়, কারণ কেন? এটা হচ্ছে প্যাড এদিকে। ওকে, এখন এটার মান আসলে 3 থেকে ছোট হবে কিনা। দেখো এখানে বলছে যে ওয়াই এর মান 3 থেকে বড় হবে, তার মানে তুমি ওয়াই এর মান 4 নিতে পারো, কিন্তু 3 নিতে পারবা না, 3 থেকে বড় হইতে হবে। সো ওয়াই এর মান তুমি মনে করি y ইকুয়াল 4। ওকে, y ইকুয়াল 4 হলে এখানে 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4। দেখো তো y এর মান যদি আমাদের 3 থেকে বড় হয়, এখানে আমি y এর মান নিছি 4, তাহলে 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4, এখানে আমাদের সামথিং আসবে। এখানে 4 রয়েছে, তাহলে এই মানটা কি 3 থেকে হচ্ছে আমাদের ছোট হবে না? এটি 3 থেকে অবশ্যই বড় হবে। দেখো এখানে 4 রয়েছে, 4 এর সাথে কিছু যোগ হবে, সো এটি 3 থেকে বড় হবে। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখো এই প্রশ্নটা আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকবে। তুমি বুঝতে পারবে যে আসলে কোন টপিক গুলোকে তোমাকে গুরুত্ব দিয়ে যাইতে হবে এবং কোথায় থেকে প্রশ্ন হয় এবং ওই প্রশ্নটি কোন টপিক থেকে এসেছে। আজকের এই ক্লাসটি দেখলে আশা করছি বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখানে বলছে যে ভাই কি ওয়াই এর মান 3 থেকে বড়, তাহলে ওয়াই এর মান আমি নিচ্ছি 4, 4 প্লাস এখানে 3 ছিল 3, ওয়াই এর মান এখানে বসাইছো 4। তাহলে এই মানটা কত আসে আমাকে একটু বলো তো, এই মানটা কত আসে একটু বলো তো ভাইয়া? 4.75। দেখো 4.75 আসছে এখানে। এটা কি
আমাদের 3 থেকে ছোট এই মানটা, কিন্তু স্টেটমেন্টে বলছে যে এটা 3 থেকে ছোট হইতে হবে, তাহলে এটা হবে না, এটা 4.75, এটা 3 থেকে বড়, তাহলে আমার যেটি এ অপশন এই অপশনটা বাদ যাবে। এরপর বি অপশনে আসো, তুমি বি অপশনে বলা হচ্ছে y প্লাস 3 ডিভাইডেড বাই y, কিন্তু চিহ্নটা একটু দেখো, চিহ্নটা এদিকে ছিল এইভাবে, কিন্তু বি অপশন আছে এইভাবে, তোমাকে চিহ্নগুলো একটু দেখতে হবে। এখানে রয়েছে ভাইয়া y প্লাস 3 ডিভাইডেড বাই y, ওকে, এখানে কিন্তু চিহ্ন বলা হচ্ছে যে এটার মান বড় হবে। দেখো y এর মান আমি 4 নিয়েছি, তাহলে 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4, ওকে, গ্রেটার দেন 3, এটা বড় হবে 3 এর চেয়ে, তাহলে এখানে আসতেছে ভাইয়া 4.75, আমরা একটু আগে হিসাব করছি, এটা হচ্ছে আমাদের 3। তাহলে আসলে কি 3 থেকে এই মানটা বড় না? হ্যাঁ, তাহলে তুমি এই মানটাকে কারেক্ট আনসার হিসেবে বিবেচনা করতে পারবা। দেখো y এর মান এখানে বলা হচ্ছে 3 থেকে বড়, আমি y এর মান নিয়েছি 4, আমি যেটি এ অপশন ছিল এই অপশনটাকে আমি টেস্ট করেছি, সেখানে আমি দেখতে পেয়েছি 4.75 টা 3 থেকে বড়। সো এই স্টেটমেন্টটা আমাদের জন্য সত্য না, এইজন্য আমাদের এ অপশনটা বাদ গেছে। বি অপশনের ক্ষেত্রে আমি y এর মান হুবহু 4 নিয়েছি প্লাস 3 ডিভাইডেড বাই 4, এখানে তুমি দেখতে পাচ্ছ 4.75, যেটি 3 থেকে বড়। তাহলে 3 থেকে যদি বড় হয়, আমার এখানেও আছে এটা এই মানটা 3 থেকে বড় হবে, এতটুকু এটা 3 থেকে বড় হবে। সো এটা যেহেতু 3 থেকে বড়, আমার বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, বি অপশনটা হচ্ছে ভাই আমাদের কারেক্ট আনসার। ওকে, সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। এইরকম প্রশ্ন হতে পারে, তোমাকে y এর মান বলে এখানে x দিতে পারে, z দিতে পারে, তখন এগুলো হচ্ছে এখানে যে z দিলে এগুলো z হিসেবে আসবে এখানে। এরপরে সি অপশনটা কেন কারেক্ট আনসার না সেটাও তুমি দেখতে পারো। সি অপশনে রয়েছে হচ্ছে ভাইয়া y প্লাস 3 ডিভাইডেড বাই y ইকুয়াল 3। তাহলে তুমি y এর মান কি নিয়ে কাজ করতেছো? 4 নিয়ে। তাহলে দেখো 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল কি 3 হবে কখনো? দেখো তো, 4 প্লাস 3 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 4.75। এই 4.75 কি আমাদের 3 এর সমান? না, এটি হচ্ছে নট ইকুয়াল। সো এটি হচ্ছে আমাদের সি যে অপশনটা রয়েছে এটিও বাদ যাবে, সি অপশনটা কারেক্ট হবে না। এরপরে ডি অপশনে বলা হচ্ছে y মাইনাস 3, এখানে চিহ্নটা রয়েছে ওইভাবে, তার মানে হচ্ছে প্যাট ওখানে, তার মানে 0 বড় y মাইনাস 3 থেকে। y এর মান তুমি নিচে কত? 4, তাহলে 4 মাইনাস 3, চিহ্নটা এভাবে রয়েছে, তার মানে 0 বড়। 4 থেকে 3 গেলে 1, 1 থেকে কি কখনো হচ্ছে 0 বড় হবে নাকি 1 বড় হবে? 1 বড়। সো এখানে ডি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার হবে না। তাহলে কেন হবে না অপশনগুলো, সেগুলো তোমাকে টেস্ট করতে হবে এখন, পরীক্ষায় না। সো আমাদের বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তোমাকে এই প্রশ্নগুলো এইভাবে সমাধান করে যাইতে হবে। বাকি অপশনগুলো আসলে কেন হচ্ছে না সেগুলো যদি তুমি কাজ করো, সেক্ষেত্রে তুমি একটা এমসিকিউর বদলে একটা ম্যাথ থেকে তুমি 4-5টা ম্যাথ বের করতে পারবা। হ্যাঁ, সো তোমরা সবাই একটু বুঝছো কিনা আমাকে জানাও তো। ওকে, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো, যেটি হচ্ছে আমাদের এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। এই সি ইউনিটের ক্ষেত্রে তোমাদের অনেকের কথা চিন্তা করে বেসিক্যালি আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে 15 ডিসেম্বর থেকে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের একদম বেসিক লেভেল থেকে এই ব্যাচটাতে আমরা পড়ানো শুরু করেছি 15 ডিসেম্বর থেকে। 15 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে। এখানে একটি ক্লাস হয়েছে অ্যানালিটিক্যাল স্কিলের। সো তোমরা যারা যুক্ত হতে চাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন এখনো শুরু করোনি, ভাবতেছো প্রিপারেশন শুরু করবা, কিন্তু সময় চলে যাচ্ছে। তোমার এখানে 3টি বিষয় রয়েছে: প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল। সো 3টা সাবজেক্টের জন্য কিন্তু আর সময় রয়েছে তোমার 3 মাস, অর্থাৎ এই যে 90 দিন। এই 90 দিনের চ্যালেঞ্জ যদি তুমি এখন গ্রহণ করতে পারো এবং 90 দিন যদি ঠিক মতো পড়াশোনা করতে পারো, আর তোমরা যারা যুক্ত হতে চাও বেসিক্যালি আমাদের সাথে, আমাদের এই ব্যাচে যদি যুক্ত হও, এক্ষেত্রে তুমি প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই 3টা সাবজেক্টের একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো ক্লাস ওয়েবসাইটে রেকর্ডেড পেয়ে যাবা। আবার এই ওয়েবসাইটের রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু আমাদের লাইভ থেকে ক্যাটে রেকর্ডেড করা ক্লাস নয়, এগুলো আমরা আলাদা রেকর্ড করে নিয়েছি, যেখানে এক্সট্রা কোনো কথাবার্তা নেই, তার পরবর্তীতে হচ্ছে লাইভের কোনো এক্সট্রা কথাবার্তা নেই। সো আশা করছি এই ক্লাসগুলো করলে তোমার কোনো বিরক্তির কারণ মনে হবে না। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে তুমি যেহেতু আমাদের সাথে প্রিপারেশনটা শুরু করবো, অর্থাৎ এই যে 90 ডে চ্যালেঞ্জিং ব্যাচ, এই 90 দিনের যে চ্যালেঞ্জটা গ্রহণ করবা, সেক্ষেত্রে আমরা যে আমাদের ইউনিক স্কুলের সিইউ বিবিএ ক্রেকার যে বইটি রয়েছে, এই বইটি তোমরা এই কোর্সটিতে যদি ভর্তি হও তখন কিন্তু পেয়ে যাবা। 2-1 দিনের মধ্যে হয়তো পেয়ে যেতে পারো। যদি তুমি মনে করো আজকে এডমিট হও, সেক্ষেত্রে তুমি পরশুর মধ্যে পেয়ে যাবা, এরকম হতে পারে। আর আজকে যদি ভর্তি হও, তুমি ওয়েবসাইটের অ্যাক্সেসটা কিন্তু আজকে পেয়ে যাবা। সো ওয়েবসাইটের ক্লাসগুলো তোমার জন্য অ্যাক্সেস আজকে যদি পেয়ে যাও, তাহলে আজকে থেকে ক্লাসগুলো করতে পারবা। আর সপ্তাহে এখানে 3 দিন করে লাইভ ক্লাস থাকবে, 2 ঘন্টা করে।
2 ঘন্টা একটু বেশি হয়ে গেল তোমাকে গ্রহণ করতে হবে, যেহেতু তুমি চ্যালেঞ্জ গ্রহণ করতেছো। আর এখানে শুধুমাত্র ফি দিয়ে কোর্সে ভর্তি হয়ে তুমি যদি ক্লাস না করো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। সো তুমি যদি আমাদের সাথে যুক্ত হও, তোমাকে পড়াশোনা করতে হবে, তোমার লেভেলটা ধরে রাখতে হবে পরীক্ষা পর্যন্ত। সেভাবে যদি তোমার মনোমানসিকতা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো করতে হবে, লাইভ ক্লাসগুলো করতে হবে, ওয়েবসাইটে এক্সাম দিতে হবে এবং আমাদের বইটি প্র্যাকটিস করতে হবে। ইনশাল্লাহ তোমার জন্য ভালো একটি আউটপুট আসবে। 4টা জিনিসের কম্বিনেশনে ওয়েবসাইটের ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো এবং হচ্ছে আমাদের বইতে যে প্র্যাকটিসগুলো রয়েছে বইয়ের প্র্যাকটিসগুলো এবং হচ্ছে এক্সাম দিবা। আর হচ্ছে সর্বশেষ সময়ে গিয়ে আমরা কতগুলো ম্যারাথন ক্লাস দিব এবং মডেল টেস্ট নিব, ফাইনাল মডেল টেস্ট। সেক্ষেত্রে তোমাকে ফাইনাল মডেল টেস্ট গুলো খুব গোছালো ভাবে দিতে হবে এখন থেকে প্রিপারেশন শুরু করে। তুমি যদি ওয়েবসাইটের ক্লাসগুলো করো সেক্ষেত্রে 1 মাস হয়তো ইনশাআল্লাহ ওয়েবসাইটের ক্লাসগুলো শেষ হয়ে যাবে এবং আমাদের সাথে যদি লাইভ ক্লাসগুলো করো রিভিশনের জন্য তুমি হয়তো মোটামুটি একটা টাইম পাবা। সো ভালো একটা রিভিশন দিতে পারলে তুমি স্ট্রং জোনে থাকবা। আর তোমাদের সবারই কথা, ভাইয়া এই কোর্সের ফিটা কত, এই কোর্সের ফিটা কত, অনেকগুলো প্রশ্ন। আমরা যে 3টা ব্যাচে ফিটা রেখেছিলাম এই ব্যাচটিতে হচ্ছে ফিটা সেম আছে, আমাদের ফিটা বাড়েনি। ফিটা হচ্ছে 2000 টাকা ছিল, সেখান থেকে যে আমাদের 3টা ব্যাচ রয়েছে তোমাদের আগে 90 ডেজের আগে, এই 3টা ব্যাচের মধ্যে কিন্তু 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় রয়েছে ফিটা। সো এই ব্যাচের মধ্যে 1500 টাকা দিয়ে তুমি যুক্ত হতে পারবা, সেক্ষেত্রে তুমি বইটা পেয়ে যাবে। এখানে 1500 টাকা এর ভিতরে বই সহ, হ্যাঁ বইয়ের জন্য কোনো আলাদা পেমেন্ট করতে হবে না। এখানে বই সহ, বইয়ের জন্য তোমাকে কোনো আলাদা পেমেন্ট করতে হবে না। সো বই সহ তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবা। আর তোমরা যারা যুক্ত হতে চাও, বিগত সেশনে আমাদের সাথে যারা যুক্ত ছিল অথবা এই সেশনে 3টা যে আমাদের ব্যাচ রয়েছে, 3টা ব্যাচে যে সকল শিক্ষার্থী যুক্ত আছে তাদের সাথে কথা বলে তুমি আমাদের এই ব্যাচে আসতে পারো। আর হচ্ছে তোমরা যারা একেবারে এখন যুক্ত হতে চাচ্ছ, তোমরা অনেকেই মেসেজ দিয়ে রাখতেছো, তারা যদি যুক্ত হতে চাও তোমরা 01854666832 এই নাম্বারটিতে বিকাশ অথবা নগদের মাধ্যমে 1500 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটির 3 ডিজিট অথবা লাস্ট 2 ডিজিট অথবা নাম্বারটা দিয়ে দিলে আমরা তোমাকে যে ফেসবুকের সিক্রেট গ্রুপ সেখানে অ্যাড করে নিব এবং ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা 86 দিন আছে, হ্যাঁ যেটা হচ্ছে 15 তারিখ থেকে শুরু হয়েছিল না, সো ওই দিনগুলো কাউন্ট ছিল আর কি। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। সো তোমরা যারা যুক্ত হতে চাও ভাইয়াদের সাথে, আমাদের যারা শিক্ষার্থী এখানে অনেকে ক্লাস করতেছে আমি দেখতেছি, তাদের সাথে কথা বলে তুমি আমাদের এই বেসে আসতে পারো। কিন্তু তোমাকে 90 দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। শুধুমাত্র আমাদের এখানে 1500 টাকা ফি দিয়ে তুমি যদি ক্লাস না করো, পরীক্ষা না দাও, বই প্র্যাকটিস না করো, সেক্ষেত্রে তোমার জন্য আসলে তোমার এই কোর্সটিতে আসা আমি মনে করি উচিত হবে না। তুমি যদি চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারো তাহলে তুমি আমাদের এই বেচে আসতে পারো। সময় কিন্তু বেশি দিন নেই, সো যুক্ত হলে কিন্তু এখন থেকে তোমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে। তুমি 1st টাইমার হও অথবা 2nd টাইমার হও, সর্বশেষ সময় হিসেবে এটিকে কাজে লাগালে ইনশাআল্লাহ ভালো একটি আউটপুট আসবে। সো আমরা দেখো এরপর বলা হচ্ছে হোয়ার ডু দ্য লাইনস উইথ ইকুয়েশনস y = 2x - 2 and 7x - 3y = 11 ইন্টারসেক্ট। এখানে বলা হচ্ছে হোয়ার ডু দ্য লাইনটি কোথায় উইথ ইকুয়েশনস, অর্থাৎ এই যে আমাদের সমীকরণ আছে এই সমীকরণের লাইনটি কোথায়। হ্যাঁ এখানে কি আমার 8,5 এটি নাকি 5,8 এটি নাকি 5/8 - 1 নাকি 5/8,1 এই সমীকরণের মধ্যে যে বিন্দুগুলো আসবে বিন্দুগুলো তোমাকে বের করতে বলা হয়েছে। হ্যাঁ এখানে যদি হয় টু দ্য পয়েন্ট বলতো সেক্ষেত্রে কোনো সমস্যা হতো না। তোমার এখানে কি আছে ভাইয়া, তোমার এখানে আছে হচ্ছে y = 2x - 2, এটি একটি সমীকরণ। এটা হচ্ছে আমাদের y এর মান দেওয়া আছে। আরেকটি সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে 7x - 3y = 11। হ্যাঁ দেখো 7x - 3y = 11, এখান থেকে তোমাকে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে। এখানে x এর মান y এর মান দেওয়া আছে। প্রথমেরটা সবসময় হচ্ছে আমাদের x এর মান আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের y এর মান। সেক্ষেত্রে বাকিগুলো তো আমরা জানি না এখনো হচ্ছে এখানে কোন অপশনটা কারেক্ট আনসার হিসেবে হতে পারে। সো প্রথম যেটা থাকবে সেটি x এর মান আর দ্বিতীয় যেটি থাকবে সেটা হচ্ছে y এর মান। এখন একটু দেখো y এর আমার একটি মান দেওয়া আছে সেটা হচ্ছে 3x - 2, এই y = 2x - 2, এই 2x - 2টা আমরা এখানে যে y আছে y এর পাশে বসাবো। দেখো এখানে রয়েছে 7x - 3, y এর মানটা কত ভাইয়া, y এর মানটা হচ্ছে আমার 2x - 2 = হচ্ছে আমার 11।
ওকে, এরপরে 7x মাইনাস, দেখো 3 দ্বিগুণে কত 6x মাইনাস মাইনাসে প্লাস 3 দ্বিগুণে হচ্ছে 6, তাহলে এখানে থাকে হচ্ছে 11। সো 7x থেকে যদি 6x চলে যায় তাহলে আর থাকে x ইকুয়াল 11, এই প্লাস 6 টা ওই পাশে গেলে হচ্ছে -6, মাইনাস কত ভাইয়া, এটি হবে হচ্ছে আমাদের -6, সো x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে আমার 5। তাহলে x ইকুয়াল হচ্ছে 5, x ইকুয়াল 5 কোথায় রয়েছে, এখানে রয়েছে। তাহলে কিন্তু দেখো এটা 5/8, এটা 5/8। তুমি কিন্তু যখন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সেক্ষেত্রে তুমি এই অপশনটা দাগিয়ে দিয়ে আসবে। দেখো এটি আছে 5/8, এটি আছে 5/8, তাহলে এখানে আসছে 5, এখানে আছে 8। তুমি এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার হিসেবে বিবেচনা করতে পারবা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তুমি যেহেতু এখন প্র্যাকটিস করতেছো, এখন y এর মানটাও হচ্ছে তুমি বের করে দেখতে পারো। y এর মানটা এখান থেকে বের করবে, এখানে ছিল y ইকুয়াল 2x - 2, সো x এর মানটা এখানে বসাই দিবা। হ্যাঁ, এখানে ছিল ভাইয়া কি y ইকুয়াল 2x - 2 ইকুয়াল 2 ইনটু x এর মান কত, x এর মান হচ্ছে 5 - 2, তাহলে এখানে হচ্ছে 10 - 2, এক্ষেত্রে কত, এক্ষেত্রে হচ্ছে আমার 8। সো দেখেছো এখানে x এর মানটা আমার এসেছে 5 এবং y এর মানটা এসেছে 8। ভর্তি পরীক্ষায় যদি তুমি অংশগ্রহণ করো, তুমি একটা বিন্দু বের করবে, দেখবে যে এখানে আর কোনো 5 আছে কিনা। 5 যদি থাকেও তোমাকে y এর মানটা বের করতে হবে, আর যদি সরাসরি 5 না থাকে, যেমন এখানে 5/8, এখানে 5/8, এখানে 8, সো এখানে 5 আসতেছে না, তাহলে তুমি বি অপশনটা কারেক্ট আনসার হিসেবে করে দিয়ে আসতে পারবে, যেহেতু সেখানে তুমি খুব কম সময় পাবা। হ্যাঁ, 2B, হ্যাঁ 2B হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, অনেকেই 2B আনসার করেছো, অর্থাৎ 2 এর বি আর কি। এরপরে দেখো এখানে বলা হচ্ছে ইফ x dozen eggs cost y dollars, what is the cost of z dozen egg? এখানে তোমাকে বলা হচ্ছে x dozen ডিমের মূল্য y ডলার এবং what is the cost of z dozen egg, অর্থাৎ z ডজন ডিমের মূল্য কত। তাহলে দেখো x ডজন ডিমের মূল্য কত আছে ভাইয়া, x ডজন ডিমের মূল্য কত ডলার, y ডলার। হ্যাঁ, তাহলে 1 ডজন ডিমের মূল্য এটি হচ্ছে y ডিভাইডেড বাই x ডলার। তোমাকে কত ডজন ডিমের মূল্য বের করতে বলছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ z ডজন এগ, তাহলে z ডজন ডিমের মূল্য সমান yz ডিভাইডেড বাই x ডলার। তাহলে উপরে থাকবে yz, নিচে থাকবে x, এখানে xyz হবে না, xy ডিভাইডেড বাই z এটিও হবে না, yz ডিভাইডেড বাই x, সো সি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। সি, হ্যাঁ অনেকে সি আনসার করেছো, সিটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 4 নম্বরে যে ম্যাথটি রয়েছে 3x² হোল স্কয়ার ইনটু 2x কিউব হোল কিউব ইকুয়াল হোয়াট। এখানে 4টা অপশন রয়েছে, এখানে কোন অপশনটা কারেক্ট হতে পারে। দেখো এখানে রয়েছে হচ্ছে ভাইয়া 3x² হোল স্কয়ার ইনটু 2x কিউব হোল কিউব। এখন এটার মান কত হতে পারে, দেখো এখানে 3 ইনটু x² আর উপরে হচ্ছে হোল স্কয়ার আছে, তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে যদি এখানে একাধিক সংখ্যা থাকে তাদের উপর যদি পাওয়ার থাকে তুমি আলাদা আলাদা ভাবে দিয়ে দিতে পারবা। তাহলে 3 এর উপর স্কয়ার আলাদা দিয়ে দিয়েছি, ইনটু x² এর উপর হচ্ছে স্কয়ার ছিল সেটি দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে ইনটু 2 এর উপর কিউব ছিল সেটিও তুমি দিয়ে দাও, ইনটু x কিউব এর উপর আলাদা একটি কিউব ছিল সেটিও আমি দিয়ে দিয়েছি। ওকে, তাহলে দেখো 3 তারিখে কত হবে ভাইয়া, 9 ইনটু x টু দি পাওয়ার কত 4, পাওয়ার পর সরাসরি গুণ 2 দুগুণে 4, ইনটু 2 কিউব মানে হচ্ছে কত 8, ইনটু x কিউব মানে হচ্ছে x, 3 তারিখে 9, 3 9 27, তাহলে এটি হচ্ছে আমাদের 27 না, হ্যাঁ 3 তারিখে 9, দেখো না সরি এটি হচ্ছে x টু দি পাওয়ার 9 হবে, এটি হচ্ছে পাওয়ার পর সরাসরি গুণ। হ্যাঁ, তাহলে দেখো 2 কিউব মানে 8, এখানে 3 তারিখে কত 9, যারা বোঝো নাই দেখো 3 স্কয়ার মানে 2টা 3 গুণ অবস্থায় 3 তারিখে 9 ইনটু x স্কয়ার, এখানে হোল স্কয়ার 2 দুগুণ হচ্ছে 4, তার মানে x টু দি পাওয়ার 4 ইনটু 2 কিউবের মান হচ্ছে 8 ইনটু x কিউব মানে এখানে 3 তারিখে 9 অর্থাৎ x টু দি পাওয়ার 9। এখন তুমি সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসো, 9 এবং 8, দেখো 9 ইনটু হচ্ছে আমার 8, এরপর হচ্ছে ইনটু x টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 9। ওকে, এখন দেখো একটু আমাদের
8 নং কত? 8 নং হচ্ছে 72, এখানেও x আছে এখানেও x আছে, এগুলো বৃত্তি হিসেবে আছে, উপরেরগুলো হচ্ছে পাওয়ার। সো তুমি একটা বৃত্তি নাও, একটা বৃত্তি নিলে কোণের বেলায় পাওয়ার গুলো কি হবে? যোগ হবে, তাহলে 4 + 9, তাহলে 72x টু দি পাওয়ার 13। হ্যাঁ, তাহলে 72x টু দি পাওয়ার 13 কোথায় আছে? বি অপশনে আছে। সো বি অপশনটা হচ্ছে আমার কারেক্ট আনসার। হ্যাঁ, 4b। ঠিক আছে, অনেকে আনসার করেছো 4b। ঠিক আছে, 4b হচ্ছে কারেক্ট আনসার। এরপর 5 নম্বরে যাও। এখানে বলা হচ্ছে ইফ দ্য লগ অফ 400 ইজ 4 দেন হোয়াট ইজ দ্য বেস। দেখো এখানে বলা হচ্ছে যে তোমার 400 এর লগ হচ্ছে 4, দেন হোয়াট ইজ দ্য বেস, এবং ওখানে বৃত্তিটা কত? 400 এর লগ 4 মানে তুমি কি জানো? দেখো লগ বৃত্তিটা আমরা জানি না, বৃত্তিটা আমরা ধরে নিচ্ছি a। এখানে বলা হচ্ছে 400 এর লগ ইজ 4। ইজ 4 মানে আমি বলেছিলাম যে সব সময় ইজ মানে হচ্ছে হয়, হয় মানে সমান, সমান মানে হচ্ছে 4, আর লগ 400 মানে হচ্ছে এরকম। তাহলে বেসটাকে আমরা জানি? জানি না। তাহলে আবার দেখো ইফ দ্য লগ অফ 400 ইজ 4, ইজ 4 মানে ইকুয়াল 4, লগ কত? 400 এর লগ, 400 এর লগ মানে লগ a ভিত্তিক 400, এখানে বেসটা আমরা জানি না, এজন্য বলা হচ্ছে দেন হোয়াট ইজ দ্য বেস, এখানে বেসটা কত? এরকম যদি হয় তুমি মনে রাখবা যে এখানে 400টা পাওয়ার হিসেবে আছে না, এখানে ইকুয়াল কি হিসেবে আছে? এটা 4 হিসেবে আছে। তখন এই যে এর উপর এই পাওয়ারটা তুলে দিবা। কোন পাওয়ারটা? 4 পাওয়ারটা কি রকম? যখন তুমি লগ রিমুভ করে দিবে, এখানে কোনো লগ তুমি দেখতে পাচ্ছ না, তখন তুমি এটা a টু দি পাওয়ার 4 ইকুয়াল লিখবে যে হচ্ছে 400। বুঝা গেছে ভাইয়া? আবার দেখো ইফ দ্য লগ অফ 400 ইজ 4, অর্থাৎ 400 এর লগ হচ্ছে 4, 400 এর লগ সমান হচ্ছে 4, ইস মানে সমান এখানে সব সময়, এখানে আমরা বেসটা জানি না, এজন্য বলা হচ্ছে দেন হোয়াট ইজ দ্য বেস, এখানে ভিত্তিটা কত? সো লগ a ভিত্তিক 400 ইকুয়াল 4, এখানে যেটি ভিত্তিক থাকবে সেটির সাথে এখানে যে ইকুয়াল এর পরে যে মানটা থাকবে এটি পাওয়ার আকারে চলে আসবে, ইকুয়াল হচ্ছে 400। এখন তুমি অপশন টেস্ট করতে পারো, এখানে কি 2 স্কয়ার রুট 8 এটা মিলবে 400 এর সাথে, নাকি 2 স্কয়ার রুট 5 মিলবে, নাকি 5 স্কয়ার রুট 2 মিলবে, নাকি স্কয়ার রুট 8 মিলবে। সেক্ষেত্রে তুমি এখানে যে অপশনটা কারেক্ট হয় সেই অপশনটাকে তুমি কারেক্ট হিসেবে বিবেচনা করবা, তুমি অপশন টেস্ট করে। তাহলে a টু দি পাওয়ার 4 আমাকে এখানে 400 এর মধ্যে হয়তো এর সাথে মিলাইতে হবে, হয়তো 4 এর সাথে মিলাইতে হবে। এখন 400 এর মধ্যে তো তুমি কখনোই a পাবা না, তুমি সর্বোচ্চ কি পাবা? 4 পাবা। তখন তুমি এই মানগুলোর উপরে 4 দিয়ে দেখতে পারো। কিভাবে? এখানে 2 রয়েছে, 2 স্কয়ার রুট 8 হোল টু দি পাওয়ার 4, এটার মান 480 কিনা দেখতে পারো। এরপরে রয়েছে হচ্ছে আমার 2 স্কয়ার রুট 5, এটার মান 480 কিনা দেখতে পারো। আবার রয়েছে হচ্ছে 5 স্কয়ার রুট 2, এটির মান 480 কিনা তুমি দেখতে পারো উপরে 4 দিয়ে। এরপরে রয়েছে তোমার স্কয়ার রুট 8 হোল টু দি পাওয়ার 4 দিয়ে এখানে 480 কিনা দেখতে পারো। যে অপশনটিতে 400 তো আসবে সেই অপশনটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার হবে। এখন কোন অপশনটি আসতেছে ভাইয়া? এখানে কোন অপশনটি আসতেছে একটু দ্রুত জানাও তো, মানে আমাদের 400 এর সাথে মিলতেছে এখানে কোনটা? তুমি ক্যালকুলেটরও করতে পারো চাইলে, ক্যালকুলেটরে যদি ক্যালকুলেটরে তুমি করো, এখানে তুমি কোনটাতে একটু পাও দেখো। আমি উপরেরটা করেছি, হয় নাই, নিচেরটা করেছি। এখানে 2 স্কয়ার রুট 5 হোল টু দি পাওয়ার 4, এটার মান কিন্তু 400 আসতেছে। কত? 400। তাহলে 400 যদি আমাদের এভাবে থাকে, এটাকে এভাবে কি লেখা যায় না? অবশ্যই লেখা যাবে, যেহেতু মানের কোনো পরিবর্তন হয়নি। সো তুমি এখানে লিখতে পারবা 2 স্কয়ার রুট 5 হোল টু দি পাওয়ার 4। আমরা জানি যে এখানে ভিত্তি অথবা যদি ভিত্তি সমান হয় সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার সমান, অথবা পাওয়ার পাওয়ার যদি সমান হয় সেক্ষেত্রে ভিত্তি ভিত্তি সমান। এখানে দেখো আমাদের যেটি 4 রয়েছে, দেখো এখানে যে 4টা রয়েছে এখানেও কিন্তু আমার 4 রয়েছে, তাহলে পাওয়ার পাওয়ার কে সমান। পাওয়ার পাওয়ার সমান হলে আমরা ভিত্তি ভিত্তি সমান লিখতে পারবো। সো আমার এখানে বেস বা ভিত্তি হচ্ছে 2 স্কয়ার রুট 5। হ্যাঁ, ওকে, যারা 5b আনসার করেছো তোমাদের আনসার কারেক্ট হয়েছে, 5b টা কারেক্ট আনসার। এরপরে দেখো, এরপরে বলা হচ্ছে দ্য লেন্থ অফ 3 আর্মস ইজ গিভেন ভ্যালু ইন হুইচ কেস ইট ইজ পসিবল টু ড্র এ ট্রায়াঙ্গেল। দেখো দ্য লেন্থ অফ 3 আর্মস অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য ইজ গিভেন ভ্যালু, নিচে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দ্য লেন্থ দৈর্ঘ্য অফ 3 আর্মস 3টি বাহুর দৈর্ঘ্য ইজ গিভেন ভ্যালু নিচে দেওয়া আছে। ইন হুইচ কেস, এখানে কোন কেসটি ইট ইজ পসিবল সম্ভব হয় টু ড্র অঙ্কন করতে ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজ। তাহলে দেখো দ্য লেন্থ অফ 3 আর্মস ইজ গিভেন ভ্যালু, নিচে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ইন হুইচ কেস ইট ইজ পসিবল, অর্থাৎ কোন কেসটি এখানে পসিবল হয় টু ড্র এ ট্রায়াঙ্গেল একটি ত্রিভুজ অঙ্কন করতে, নিচের কোন কেসটি পসিবল হবে।
তাহলে দেখো এখানে রয়েছে আমাদের এ অপশনে 5 6 7 এগুলো বলা হচ্ছে যে দেখো দ্য লেন্থ অফ 3 আর্মস অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটি হচ্ছে মনে করো আমাদের প্রথম বাহুর দৈর্ঘ্য। এটি কি ভাইয়া? এটি হচ্ছে আমাদের প্রথম বাহুর দৈর্ঘ্য, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, আর এটি হচ্ছে আমাদের তৃতীয় বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো বি অপশনও এরকম, প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, এখানে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, এখানে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। ট্রায়াঙ্গেল মানে কি বলছে? ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। যখন একটা তুমি ত্রিভুজ অঙ্কন করতে যাবা তখন দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হইতে হবে। কিরকম? দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তুমি যদি এ অপশন নিয়ে কাজ করো একটু দেখো তো, 5 6, এখানে রয়েছে 5 7, এখানে রয়েছে 3 4, এখানে রয়েছে 2 4। তুমি এখানে প্রত্যেকটা অপশন টেস্ট করে দেখতে পারো। আমি ডি অপশন টেস্ট করতেছি প্রথমে। এই যে দেখো 2 প্লাস 4, এখানে দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম কিনা দেখো তো। এখানে 2 উপর আসতেছে হচ্ছে 6, কিন্তু এখানে আছে হচ্ছে 8, তৃতীয় বাহুটা। এই দুইটা বাহু যোগ করার পরেও কি আমাদের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম আসছে 6টা? না, এখানে 8টাই হচ্ছে আমাদের বেশি। সো এই অপশনটা হচ্ছে আমার কারেক্ট হবে না। এরপরে 3 4, এই দেখো দুইটি বাহুর যোগফল নিচ্ছি আমি, 3 প্লাস 4 ইকুয়াল 7, এখানে তৃতীয় বাহু হচ্ছে 7। কিন্তু আমার কথা হচ্ছে যখন আমি ত্রিভুজ অঙ্কন করতে যাব তখন দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হইতে হবে। এখানে কিন্তু সমান সমান, সো সি অপশনটা আমার বাদ। বি অপশনে আসো। বি অপশনে আসলে 5 প্লাস 7 মিলে হচ্ছে আমার 12, এখানে আছে হচ্ছে 14। আমার কথা ছিল দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, কিন্তু না, এটি 12, এটি 14 থেকে ছোট। তাহলে এটি দ্বারা হচ্ছে আমার ট্রায়াঙ্গল ড্র করা সম্ভব না। এখন তুমি প্রথমে আসো, এখানে রয়েছে ভাইয়া 5 প্লাস 6, তাহলে 5 আর 6 হচ্ছে আমাদের 11, এবং তৃতীয় বাহু রয়েছে হচ্ছে আমাদের 7। তাহলে দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা আমাদের বৃহত্তম কিনা? হ্যাঁ, এক্ষেত্রে বৃহত্তম হলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ত্রিভুজ অঙ্কন করা কি ভাইয়া? সম্ভব। অনেকে আনসার করেছো 6A। হ্যাঁ, এটি হচ্ছে আমার 6A, এটি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এটি হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখো এখানে বলা হচ্ছে এ ফার্মার ওয়ান্টস টু পুট এ ফেন্স অ্যারাউন্ড এ স্কয়ার garden that has a total area of 1600 square feet. If fencing cost $1.50 per foot, how much will it cost to fence the garden? দেখো a farmer wants to put, অর্থাৎ একজন ফার্মার এখানে হচ্ছে আমাদের লাগাতে চায় a fence মানে হচ্ছে একটি বেড়া, around a square garden অর্থাৎ একটি বর্গাকার বাগানের চারপাশে বেড়া লাগাতে চায়, that has a টোটাল এরিয়া অফ 1600 স্কয়ার ফিট। যে বাগানটা রয়েছে এই বাগানটার এরিয়া মানে ক্ষেত্রফল কত বর্গ ফুটের ভাইয়া? 1600 বর্গ ফুটের। এখানে বলা হচ্ছে ইফ ফেন্সিং কস্ট, যদি বেড়ার মূল্য $1.5 হয়, কিরকম? পার ফুট, মানে হচ্ছে 1 ফুট বেড়ার দাম, 1 ফুট বেড়ার দাম হচ্ছে আমাদের $1.50। হাউ মাচ উইল ইট কস্ট টু ফেন্স দ্য গার্ডেন? ওই বাগানের মধ্যে আমাদের যে ফেন্স লাগবে অর্থাৎ বেড়া লাগবে, ওই বেড়ার মূল্য কত আসবে? হাউ মাচ উইল ইট কস্ট, অর্থাৎ কত মূল্য আসবে টু ফেন্স, বেড়া দিতে, দ্য গার্ডেন, বাগানে। আবার দেখো এ ফার্মার ওয়ান্টস টু পুট, একজন কৃষক বাগানে দিতে চায় বা লাগাতে চায় এ ফেন্স অ্যারাউন্ড, অর্থাৎ একটি বেড়া, অ্যারাউন্ড এ স্কয়ার গার্ডেন, একটি বর্গাকার বাগানের চারপাশে, দ্যাট হ্যাজ এ টোটাল এরিয়া অফ 1600 স্কয়ার ফিট, যেটির হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে 1600 বর্গ ফুট। ইফ ফেন্সিং কস্ট, যদি বেড়ার মূল্য $1.5 পার ফুট, যদি প্রতি ফুট বেড়ার মূল্য $1.5 হয়, হাউ মাচ উইল ইট কস্ট, কত কস্ট আসবে টু ফেন্স, বেড়া দিতে, হাউ দ্য গার্ডেন, মানে ওই বাগানে বেড়া দিতে কত খরচ আসবে। এখন তোমাকে বলা হচ্ছে যে স্কয়ার গার্ডেন বলছে না, তার মানে কি? এটি হচ্ছে বর্গাকার একটি বাগান। সো বর্গাকার একটি বাগান, দেখো এটি হচ্ছে মনে করো এই বাগানটা, এটি হচ্ছে বর্গাকার। এখন এখানে দেওয়া আছে দ্যাট হ্যাজ এ টোটাল এরিয়া অফ 1600 স্কয়ার ফিট। এই যে আমাদের বর্গাকার বাগানটা রয়েছে এটির ক্ষেত্রফল দেখো, দ্যাট হ্যাজ এ টোটাল এরিয়া অফ 1600 স্কয়ার ফিট, এটার ক্ষেত্রফলটা রয়েছে আমাদের 1600 বর্গ ফুট। এই বর্গ যদি হয়, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার।
দেখো এখানে তুমি বর্গের প্রত্যেকটি বাহু সমান, সো এটিকে এ ধরে নিতে পারো, 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 তোমার যা ইচ্ছে এক্স ওয়াই জেড তোমার যেরকম ইচ্ছে এরকম ধরে নিতে পারো। তাহলে বর্গের ক্ষেত্রফল কি আসবে ভাইয়া? এটি হচ্ছে আমার এ স্কয়ার। এখন একটু দেখো তো, এই এ স্কয়ার অর্থাৎ সম্পূর্ণ বর্গাকার বাগান এটি, এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে আমার এ স্কয়ার। তাহলে তুমি এরকম লিখতে পারো না, শর্ত মতে এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1600, কারণ তোমাকে বলছো যে টোটাল এরিয়া অফ 1600 স্কয়ার ফিট, অর্থাৎ 1600 বর্গ ফিটের এরিয়া মানে হচ্ছে আমাদের এটি ক্ষেত্রফল। সো এ ইকুয়াল এখানে আসে কত ভাইয়া? ইকুয়াল আসে হচ্ছে আমার 40। তুমি যদি উভয় পাশে যদি বর্গমূল করে দাও সেক্ষেত্রে এ ইকুয়াল 40 আসে, অর্থাৎ এখানেও তুমি বর্গমূল করে দিবে, এখানেও বর্গমূল করে দিবে। সো এটি কাটা আর এ থাকে, এ ইকুয়াল হচ্ছে আমাদের 40। তার মানে এখানে প্রত্যেকটি এ এর মান কত? এখানে 40, এখানে 40, এখানে 40, এখানে 40। হ্যাঁ, তো কৃষক কি চাইছে? a farmer wants to put a fence around a square garden, অর্থাৎ একটি বর্গাকার বাগানের চারপাশে বেড়া দিতে চাই। চারপাশে কি দিবে? বেড়া দিবে, অর্থাৎ এই যে চারপাশে বেড়া দিবে, চারপাশে বেড়া দিবে। এখন চারপাশে বেড়া দিতে হলে কত ফুটের মধ্যে বেড়া দিতে হবে? এটি ছিল আগে বর্গফুট, যখন ক্ষেত্রফল যখন বাহু আসছে তখন এটি ফুটে চলে আসছে, কি ফুটে। আচ্ছা, এখন বর্গাকার যে বাগানটা রয়েছে এটার চারপাশে আমাদের কত ফুট আসবে? এখানে 40, এখানে 40, এখানে 40, এখানে 40, অর্থাৎ 4টা 40 তোমাকে যোগ করতে হবে। দেখো 4টা 40 তোমাকে যোগ করতে হবে। প্রথমে এখান থেকে এখানে বেড়া দিতে হবে, এরপর এখান থেকে এখানে 40, এখান থেকে এখানে 40, এখান থেকে এখানে 40। তার মানে 4টা 40, 4টা 40 কত হয় ভাইয়া? 40 প্লাস 40 প্লাস 40 প্লাস 40, অর্থাৎ আমাদের 160 ফিটের মধ্যে বেড়া দিতে হবে যদি সে বাগানের চারপাশে বেড়া দিতে চায়। এখন 160 ফিট না এটা? হ্যাঁ। এখন তোমাকে বলা হচ্ছে যে if fencing costs $1.50 per foot, অর্থাৎ প্রতি ফুট বেড়ার মূল্য হচ্ছে আমাদের $1.5, তাহলে তুমি লিখো 1 ফুট বেড়ার মূল্য সমান $1.50, সো 160 ফুট বেড়ার মূল্য সমান 1.50 ইন্টু 160। সো এই ক্ষেত্রে কত আসতেছে আমাকে একটু জানাও তো, ক্ষেত্রে কত আসতেছে? হ্যাঁ, 7C। তাহলে আমাদের $240 আসবে। সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো, সবাই একটু বুঝছো কিনা দ্রুত জানাতে হবে। বুঝেছি, ওকে ভাইয়া, ঠিক আছে। পরে যাও, এরপরে তোমার হচ্ছে tan 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল হোয়াট? এই প্রশ্ন মানে তুমি কি বুঝতে পারছো? তোমার যে ত্রিকোণমিতির মানগুলো রয়েছে এই মানগুলো তুমি চাইলে ক্যালকুলেটর থেকেও নিতে পারো, অথবা তুমি মনে রাখতেও পারো। তুমি মনে রাখলে সেটি তোমার জন্য অনেক বেশি সুবিধা হবে। যদি কোনো একটি প্রশ্ন তুমি দেখতেছো 1 মিনিট টাইম রয়েছে কিন্তু তুমি পারতেছো বাট সময় নেই, তখন কিন্তু ক্যালকুলেটর আনসার বের না করে তুমি মুখের মধ্যে দিয়ে আনসার করে আসতে পারবে। আচ্ছা, এটির আনসার কত হয় একটু বলো তো? tan 45 ডিগ্রি tan 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 tan 45 ডিগ্রি, তার মানে এটির মান হচ্ছে 1 ইন্টু sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2, এটির উপর স্কয়ার রয়েছে সো স্কয়ার দিয়ে দিয়েছি। এরপরে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান হচ্ছে কত ভাইয়া? 1/√3। tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3। দেখো এই √3 কাটা গেছে, এখানে 1 থাকা যে কথা না থাকা একই কথা। এখন এগুলাকে আলাদা আলাদা ভাবে তুমি দিয়ে দাও। এখানে হচ্ছে আমাদের √3 হোল স্কয়ার, এখানে হচ্ছে আমার 2 স্কয়ার। এখানে এই বর্গমূল কাটা যায়, তাহলে এখানে 3 থাকে, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 3/4 কোথাও আনসার আছে কিনা এটি হবে না, স্কয়ার রুট 3/2। তাহলে বি অপশন যেটি রয়েছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। এটি কিন্তু আমাদের 8 ছিল, এই অপশনটা কারেক্ট আনসার না। হ্যাঁ, অনেকে আনসার করেছো, বলুন তো ভুল উত্তর দিয়েছো, এটা হচ্ছে বি অপশনটা কারেক্ট আনসার। তোমরা যারা বি করেছো তোমাদেরটা ঠিক আছে। এরপরে দেখো, the average age of a group of 20 students was 22 years. The average age increased by 3 years when 10 new students joined the group. What is the average age of the 10 new students who joined the group? দেখো এখানে বলা হয়েছে the average age of a group, অর্থাৎ of a group of 20 students. দেখো 20 জন স্টুডেন্টের একটি গ্রুপ রয়েছে, এই 20 জন স্টুডেন্টের গ্রুপের
যে অ্যাভারেজ এজ, অর্থাৎ অ্যাভারেজ যে আমাদের এজ, অ্যাভারেজ এজ মানে হচ্ছে আমাদের বয়সের গড়। দেখো আবার দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ 20 স্টুডেন্টস, অর্থাৎ 20 জন শিক্ষার্থীর গ্রুপের বয়সের গড় ওয়াজ 22 ইয়ার। কত বছর করেছিল? 22 বছর ছিল। এখানে কতজন শিক্ষার্থী ছিল? 20 জন শিক্ষার্থী, যাদের গড় বয়স ছিল 22 বছর। ওকে, এরপরে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ এজ, অর্থাৎ গড় বয়স ইনক্রিজ মানে বৃদ্ধি পেয়েছিল বাই 3 ইয়ার্স, 3 বছর বৃদ্ধি পেয়েছিল। হয় কখন? যখন 10 নিউ স্টুডেন্ট জয়েন দ্য গ্রুপ, যখন নতুন 10 জন শিক্ষার্থী গ্রুপে যুক্ত হয়েছিল। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ, অর্থাৎ আমাদের বয়সের গড় কত অফ দ্য 10 নিউ স্টুডেন্ট, অর্থাৎ 10 জন শিক্ষার্থীর বয়সের গড়টা কত হু জয়েন দ্য গ্রুপ, যারা হচ্ছে গ্রুপে যুক্ত হয়েছিল। তাহলে প্রথম থেকে আমরা একটু আসি। দেখো দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ 20 স্টুডেন্টস ওয়াজ 22 ইয়ার, অর্থাৎ 20 জন শিক্ষার্থীর গ্রুপের বয়সের গড় ছিল 22 বছর করে। তাহলে 22 বছর হলে আমাদের এখানে আমরা যে কাজটা করতে চাই না কেন, সেক্ষেত্রে আমার বয়সের সমষ্টিটা লাগবে। আমরা জানি যে গড়ের ক্ষেত্রে কি জানি ভাইয়া? গড়ের ক্ষেত্রে আমরা জানি যে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। ওকে, এখানে দেখো তো দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ 20 স্টুডেন্টস ওয়াজ 22 ইয়ার। এখানে 20 জন শিক্ষার্থীর গ্রুপের অ্যাভারেজ ইয়ার কত ছিল? 22 বছর। তাহলে গড় হচ্ছে আমাদের 22 বছর। এখানে রাশির সংখ্যা ছিল হচ্ছে 20 জন শিক্ষার্থী, সমষ্টি আমরা জানি না, সো সমষ্টিটা আমরা বের করব। এখন এটার নিচে মনে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, সো সমষ্টির সাথে 1 গুণ করলে সমষ্টি আসে। আর হচ্ছে 20 এর সাথে যদি 22 গুণ করো কত আসে একটু দেখো তো, কত আসে? 22 ইন্টু 20, তাহলে আসে হচ্ছে আমাদের 440। তাহলে আমাদের 20 জন শিক্ষার্থীর সমষ্টি, অর্থাৎ 20 জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি হচ্ছে আমাদের 440। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ এজ ইনক্রিজ বাই 3 ইয়ার্স, অর্থাৎ এখন যে আমাদের বয়সের গড়, এই বয়সের গড় 3 বছর বৃদ্ধি পাইছে। কখন? হয় 10 নিউ স্টুডেন্ট জয়েন দ্য গ্রুপ, যখন গ্রুপে নতুন 10 জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। নতুন 10 জন শিক্ষার্থী যুক্ত হওয়া মানে যে সেকেন্ডারি ইনফরমেশনটা রয়েছে, এখানে শিক্ষার্থী কয়জন? দেখো সেকেন্ডারি ইনফরমেশনে আমাদের টু এন্ড পার্ট যেটি রয়েছে ম্যাথের, এই টু এন্ড পার্ট আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী কতজন ভাইয়া? শিক্ষার্থী হচ্ছে আগে ছিল হচ্ছে আমার 20 জন, কিন্তু গ্রুপে এখন 10 জন যুক্ত হয়েছে, তাহলে 30 জন। ওকে, এখন তাদের বয়সের গড়টা কত হবে? বয়সের গড় আগে ছিল 22, বাট এখন বলা হচ্ছে যখন 10 জন যুক্ত হয়ে গেছে তখন 3 করে বৃদ্ধি পাবে। কোথায় বৃদ্ধি পাবে? অ্যাভারেজ এজে। দেখো অ্যাভারেজ ইজ ইনক্রিজ বাই 3 ইয়ার্স, অর্থাৎ এই যে আমাদের বয়সের গড় আছে, বয়সের গড়ের মধ্যে 3 বছর করে বৃদ্ধি পাবে, এই জন্য আমরা 22 তে লিখেছি। সো এক্ষেত্রে বয়সের গড় আসবে হচ্ছে 25। ওকে, এখন শিক্ষার্থী কয়জন? 30 জন। বয়সের গড় কত? 25। তাহলে তুমি এখন সমষ্টি বের করো। তাহলে সমষ্টি এখান থেকে হয়তো এই সূত্র থেকে তুমি ধারণা পেয়ে গেছো যে এক্ষেত্রে গড় এবং রাশির সংখ্যা দিয়ে গুণ দিতে হয়। তাহলে গড় ইন্টু রাশির সংখ্যা। তাহলে গড় কত? গড় হচ্ছে 25 ইন্টু রাশির সংখ্যা কত? রাশির সংখ্যা হচ্ছে এখন 30 জন শিক্ষার্থী। সো 30 জন শিক্ষার্থী হলে কত হয়? 25 ইন্টু 30। সো তোমার কত হয় একটু দেখো তো, 25 ইন্টু 30। তাহলে এখানে আসতেছে হচ্ছে 750। এটি কার গড়? এটি হচ্ছে 30 জনের গড়। হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে এরপরে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য 10 নিউ স্টুডেন্টস হু জয়েন দ্য গ্রুপ, অর্থাৎ যে নতুন 10 জন শিক্ষার্থী যুক্ত হয়েছিল গ্রুপে, তাদের অ্যাভারেজ এজটা কত? এখন আগে 10 জন শিক্ষার্থীর মোট বয়স লাগবে না আমার গড় বের করার জন্য? হ্যাঁ, তাহলে 10 জন শিক্ষার্থীর আগে মোট বয়সটা বের করো। তাহলে দেখো এখানে 30 জনের সমষ্টি আছে, আমি একটু এটা দিয়ে লিখতেছি, দেখো ভিন্ন প্যান ইউজ করতেছি। ওকে, সমষ্টি প্রথমে ছিল হচ্ছে 30 জনের। সো 30 জনের সমষ্টি, এইখান থেকে যদি তুমি সমষ্টি 20 জনেরটা বাদ দাও তাহলে কি 10 জনেরটা পাচ্ছ না? অবশ্যই 10 জনেরটা পাচ্ছ। তাহলে 30 জনের মধ্যে কত ছিল? 30 জনের সমষ্টি ছিল 750 মাইনাস 20 জনের সমষ্টি না, এটা হয়তো আমি 10 কেন লিখেছি, এটি 20 হবে। এটি হচ্ছে 20 জনের সমষ্টি, 20 জনের সমষ্টিটা ছিল কত? 440। তাহলে 30 জন থেকে 20 জনের যদি বয়স তুমি বাদ দাও, আর 10 জন পাচ্ছ না, 10 জনটা কত করে পাচ্ছ? 10 জনটা পাচ্ছ তুমি 310। কত ভাইয়া? 310। তাহলে
10 জন বয়সের 10 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 310। 10 জন শিক্ষার্থীর মোট বয়স 310। এখন তোমাকে বের করতে বলছে গড়, অর্থাৎ এভারেজ এজ। আমরা জানি যে গড় ইকুয়াল টু হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। হ্যাঁ, তাহলে দেখো এখানে সমষ্টি, এখানে 10 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 310। 310 মানুষ কয়জন আছে? মানুষ হচ্ছে এখন 10 জন। সো 0 0 কাটা, আর রয়েছে উপরে 31। সো 31 যে আমাদের বি অপশনটা রয়েছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। অনেকে আনসার করেছো বি অপশন, বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। ইব্রাহিম, ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো ভাইয়া? দিনকাল কেমন যাচ্ছে তোমার? হ্যাঁ 6, এরপরে হচ্ছে আমাদের 31। হ্যাঁ 31 হচ্ছে কারেক্ট আনসার, বি অপশনটা। বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও। এরপরে দেখো এখানে বলা হচ্ছে ইফ রুবি ওয়ার্কস টু ওয়ার্ক এট আ রেট অফ 2 miles per hour but she walks home by the same road at a rate of 3 miles per hour, what is Ruby's average walking rate in miles for the round trip? দেখো এখানে বলা হচ্ছে ইফ রুবি ওয়ার্কস টু ওয়ার্ক, যদি রুবি কর্মক্ষেত্রে যায় at a rate of 2 miles per hour, অর্থাৎ আমাদের যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে রুবি যখন কর্মক্ষেত্রে যায় তখন ওই ব্যাগটা ছিল 2 miles per hour, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 2 মাইল করে যায়। যখন কোথায় যায়? টু ওয়ার্ক মানে কর্মক্ষেত্রে। এরপর বলা হচ্ছে বাট, কিন্তু সে ওয়ার্কস হোম, যখন সে ঘরে যায় বাই দ্য সেম রোড, মানে একই রুটে সে ঘরে যাবে এট আ রেট অফ 3 miles per hour, তখন সে প্রতি ঘন্টায় 3 মাইল করে যাবে। কিন্তু রোড কি? রোড একই। তার মানে দেখো এটি হচ্ছে আমার রুট একই, একই রুটে সে যখন কোথায় যাচ্ছে ভাইয়া? সে যখন হচ্ছে আমাদের হোম অর্থাৎ বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে যে তখন হচ্ছে তার ব্যাগটা হচ্ছে 3 miles per hour। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের ব্যাগ। সো তখন তার ব্যাগটা হচ্ছে আমাদের 3 mile per hour। ওকে, এরপরে সে যখন আবার কর্মক্ষেত্রে যাচ্ছে, দেখো সে যখন কাজে যাচ্ছে, কাজের ক্ষেত্রে তার ব্যাগটা ছিল 2 miles per hour। হ্যাঁ, কত? 2 miles per hour। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে হোয়াট ইজ রুবিস অ্যাভারেজ ওয়াকিং রেট ইন মাইলস ফর দ্য রাউন্ড ট্রিপ। রাউন্ড ট্রিপ মানে তুমি একবার যাবা আর একবার আসবা। সো তুমি মনে করো হচ্ছে ও হচ্ছে এখানে কর্মক্ষেত্রে যায়, দেখো এখান থেকে বাসা থেকে কর্মক্ষেত্রে গেছে এইভাবে, ও হচ্ছে বাসা থেকে কর্মক্ষেত্রে গেছে এইভাবে, বাট কর্মক্ষেত্র থেকে বাসায় আসতেছে এইভাবে। এটাকে বলা হয় রাউন্ড ট্রিপ। তুমি একবার কোন স্থানে গেছো, ওই স্থান থেকে তুমি আবার নিজ বাসায় ফিরে আসবে, এটাকে বলা হয় রাউন্ড ট্রিপ। তুমি এটা মনে করো কক্সবাজার থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার, সো একটা রাউন্ড ট্রিপ তখন হবে। এখন বলা হচ্ছে রুবি যখন কর্মক্ষেত্রে যায় তখন হচ্ছে আমাদের যে ব্যাগটা, এটি হচ্ছে আমাদের 2 miles per hour। 2 miles per hour মানে হচ্ছে সে যখন কাজ করতে যায়, কাজ করতে যায় মানে তার হোমটা হচ্ছে এখানে, সে এখানে কাজ করতে গেছে এতটুকুতে। এরপর হচ্ছে বাট শি ওয়ার্কস হোম বাই দ্য সেম রোড এট আ রেট অফ 3 miles per hour, সে যখন আবার আমাদের ঘরে ফিরে আসতেছে, অর্থাৎ এটি ছিল আমাদের কাজ, এটি ছিল কর্মক্ষেত্র, এখানে এটি ছিল বাড়ি। হ্যাঁ, তো বাড়ি থেকে সে কর্মক্ষেত্রে আসছিল তখন 2 miles per hour, আর কর্মক্ষেত্রে যখন বাড়ি যাচ্ছিল তখন 3 miles per hour। তার মানে দুই জায়গায় ব্যাগ দেওয়া আছে। এখন রাউন্ড ট্রিপে তোমাকে বলা হচ্ছে যে রুবিস অ্যাভারেজ ওয়াকিং রেট ইন মাইল ফর দ্য রাউন্ড ট্রিপ, এই রাউন্ড ট্রিপের জন্য তার অ্যাভারেজ ওয়াকিং রেটটা কত হবে। এখন একটু দেখো যে রোডে যাচ্ছে, এই রোডের দূরত্ব কি পরিবর্তন হচ্ছে? না, পরিবর্তন হচ্ছে না। তোমাকে একটি সূত্র মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা জানি গতিবেগ বা ব্যাগ ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব ডিভাইডেড বাই কি? সময়। ওকে, এখন তুমি এখান থেকে একটু সময়টা বের করো, তুমি এর পরে বুঝে যাবে। সময়টা হলে এখানে রয়েছে তোমার 1, সময়ের সাথে গতিবেগ গুণ 1 এর সাথে দূরত্ব গুণ। সো এখানে দূরত্ব সময়ের সাথে গতিবেগ কি ছিল? গুণ ছিল। এখন থেকে তুমি সময় বের করতেছো, সো সময় ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এখন তো তুমি দূরত্ব জানো না, হ্যাঁ দূরত্ব তো তুমি জানো না। সো তুমি দূরত্বটাকে এই যে এই যে রোড, এই রোডটাকে তুমি x দূরত্ব ধরে নাও। হ্যাঁ, তুমি যখনই যাচ্ছ তখনই দূরত্বটা সেম, আবার তুমি যখন আসতেছো তখনই দূরত্বটা সেম। সো দূরত্বটা এখানে আমি x ধরতেছি,
মনে করো তুমি এখন হচ্ছে বাড়ি থেকে কর্মক্ষেত্রে আসছো, বাড়ি থেকে কর্মক্ষেত্রে আসলে ব্যাক কত, ব্যাক হচ্ছে আমাদের 2 মাইলস পার আওয়ার। সো গতিবেগটা হচ্ছে এক্ষেত্রে x ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে আমাদের প্রথম পার্ট। এরপরে আমরা সেকেন্ড পার্টের জন্য আরেকটি হচ্ছে আমাদের সময় বের করব। দেখো সময়, সময় ইকুয়াল আমরা জানি যে এক্ষেত্রে দূরত্ব ডিভাইডেড বাই ব্যাক। এখন তুমি তো হচ্ছে বাড়ি থেকে কাজে চলে আসছো 2 মাইলস পার আওয়ারে, আবার যখন কর্মক্ষেত্রে থেকে যখন তুমি বাড়িতে যাচ্ছ তখনই কিন্তু আমাদের দূরত্বটা হচ্ছে x, তখন কিন্তু আমার ব্যাক হচ্ছে আমার 3। ওকে, এখন দুই ক্ষেত্রে তুমি পাইছো না, সময় পাইছো। হ্যাঁ, তো রাউন্ড ট্রিপ মানে তুমি একবার গেছো আরেকবার কি পাইয়া আরেকবার আসবা, একবার যাবা আরেকবার কি করবা আরেকবার আসবা। আরেকবার যদি আসো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে হোয়াট ইজ রুবিস অ্যাভারেজ ওয়াকিং রেট ইন মাইলস ফর দ্য রাউন্ড ট্রিপ, অর্থাৎ মাইলে অ্যাভারেজ ওয়াকিং রেটটা কত। হ্যাঁ, তো তুমি আগে একবার গেছো আরেকবার আসছো, তুমি একটু টোটাল সময়টা একটু যোগ করো, তুমি একটু দেখো মোট সময়, মোট সময় তাহলে হচ্ছে একটি হচ্ছে x ডিভাইডেড বাই 2, তুমি যখন বাড়ি থেকে কর্মক্ষেত্রে আসছিলা, প্লাস আবার এখান থেকে যখন এখানে যাচ্ছ তখন হচ্ছে x ডিভাইডেড বাই 3। ওকে, এটি কি বের করছো সময়, সময় না? হ্যাঁ, এরপর একটু তুমি এখান থেকে এখানে আসছো সময় x ডিভাইডেড বাই 2, এখান থেকে এখানে গেছো সময় x ডিভাইডেড বাই 3, দুইটাকে যখন যোগ করছো তুমি রাউন্ড ট্রিপের জন্য টোটাল সময়টা পাইছো। এরপর একটু মোট দূরত্বটা একটু বের করো। মোট দূরত্ব, মোট দূরত্ব তুমি যখন এখান থেকে এখানে আসছিলে x দূরত্ব, এখান থেকে ওইখানে গেছিলে x দূরত্ব, সো x প্লাস x ইকুয়াল তুমি এখানে দিতে পারো 2x। ওকে, এখন ভাই একটু দেখো তো, তোমাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ রুবিস অ্যাভারেজ ওয়াকিং রেট ইন মাইলস ফর দ্য রাউন্ড ট্রিপ। এই রাউন্ড ট্রিপের জন্য অ্যাভারেজ ওয়াকিং রেটটা কত? অ্যাভারেজ ওয়াকিং রেটটা হচ্ছে, অ্যাভারেজ ওয়াকিং রেটটা মানে কি? এটা মানে হচ্ছে গতিবেগ। কি বেগ? গতিবেগ। তাহলে বেগ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো এই ক্ষেত্রে কত হচ্ছে ভাইয়া? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে 2x, দূরত্বটা আমার 2x না? হ্যাঁ, এখন তাহলে x ডিভাইডেড বাই 2 আছে এখানে, প্লাস x ডিভাইডেড বাই 3 আছে। এখন উপরে 2x, এখানে হচ্ছে 3 দ্বিগুণ কত 6, তাহলে এখানে আসতেছে তোমার 3x প্লাস হচ্ছে 2x। সো ইকুয়াল দেখো 2x বড় ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে দিচ্ছি, 6 উপরে চলে গেছে, এখানে 3x আর 2x যদি তুমি যোগ করো 5x। সো x x হচ্ছে কাটা, 6 দ্বিগুণ হচ্ছে 12, 12কে তুমি 5 দিয়ে ভাগ করো, 12কে 5 দিয়ে ভাগ করলে তোমার কত আসে? 12কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো কত আসে একটু দেখো তো, 12কে 5 দিয়ে ভাগ করবা, 12কে 5 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 2.4। হ্যাঁ, 2.4। সো 2.4 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। সবাই একটু বুঝছো কিনা আমাকে জানাও তো, সবাই একটু বুঝছো কিনা আমাকে জানাও। সবাই বুঝেছো? ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখেছি মোটামুটি 10টা প্রশ্ন। 10টা প্রশ্ন হচ্ছে আমাদের 10টা টাইপেরই ছিল। কিছু জায়গায় বলা হচ্ছে যে তুমি ব্যাক বের করো, কিছু জায়গায় বলা হচ্ছে যে ওয়াই এর মান 3 থেকে বড়, সেক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু হবে, কিছু ক্ষেত্রে আবার গড় দিয়েছে, গড়টা কিভাবে বের করতে হবে। মানে মোটামুটি সহজ এবং কঠিন মিলে কতগুলো ম্যাথ ছিল সেগুলো আমরা সলভ করেছি। সো তুমি এই টপিকগুলো দেখে যাবে, এগুলো কিন্তু এক একটা টপিকের এক একটা ম্যাথ, এখানে কিন্তু আমাদের যে একই টাইপের যে ম্যাথগুলো রয়েছে এগুলো কিন্তু রিপিট হয়নি। সো তুমি এই প্রশ্নগুলো দেখে যাবে, এই প্রশ্নগুলো আসার পসিবিলিটি রয়েছে, যেহেতু একটি প্রশ্নের জন্য তোমার 2 মার্কস করে বরাদ্দ রয়েছে, এখানে 15টি কোয়েশ্চেন থাকে, 30 মার্কস বরাদ্দ থাকে, সেক্ষেত্রে তুমি এই প্রশ্নগুলো দেখে যাবা। আর হচ্ছে তোমরা যারা হচ্ছে মেনলি হচ্ছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমাদের ব্যাচে যুক্ত হতে চাও, তোমরা আজকে থেকে যুক্ত হয়ে যাবা, আজকে থেকে যুক্ত হয়ে যাবে একটু, কারণ হচ্ছে তুমি ওয়েবসাইটের অ্যাক্সেসটা যদি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাও, তুমি ক্লাসগুলো আজকে থেকে শুরু করে দিতে পারবা। আর আমি তোমরা যারা শেষে জয়েন করেছো তোমাদের জন্য এখানে যেই লেখাগুলো লেখা রয়েছে এগুলো একটু পড়লে হবে। আমাদের এই ব্যাচটি শুরু হয়েছে একদম নতুন 15 ডিসেম্বর থেকে। এখানে একটি ক্লাস হয়েছে অ্যানালিটিক্যাল স্কিলের, সো বাকি ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। ওই ক্লাসটি কিন্তু আমাদের যে সিক্রেট গ্রুপ হয়েছে সেখানে রেকর্ডেড আছে, আর ওয়েবসাইটের ক্লাসগুলো তো তুমি পেয়ে যাবা, যদি আজকে এনরোল করে আজকে পেয়ে যাবা, এবং হচ্ছে পরীক্ষা দিতে পারবা, এবং বইটা হচ্ছে 2-1 দিনের মধ্যে তোমার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। আর তোমরা যারা ভর্তি হতে চাও 01854 666 832 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা, এবং এই নাম্বারটিতে বিকাশ অথবা নগদের মাধ্যমে
স্যান্ড মানি করে হোয়াটসঅ্যাপ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তুমি যে নাম্বারটি থেকে টাকা পাঠিয়েছো ওই নাম্বারটা এখানে সেন্ড করলে আমরা তোমাকে ফেসবুক সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব এবং ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিব আর তোমার ঠিকানা সুন্দর করে দিয়ে দিব যাতে তোমার বাসার মধ্যে বইটা পৌঁছে যায়। আর ভর্তি ফিটা হচ্ছে আগের মতোই রয়েছে, হচ্ছে 1500 টাকা। এই 1500 টাকার মধ্যে কিন্তু তুমি বই সহ পেয়ে যাবা। সো বই সহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি আমাদের ইউনিক স্কুল থেকে নিতে পারবা। ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী, প্রায় 400 এর কাছাকাছি শিক্ষার্থী আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে। 3টি ব্যাচ হচ্ছে আমাদের আগে রানিং রয়েছে এবং এটি হচ্ছে একদম নতুন ব্যাচ। সো তুমি ওই 3টা নতুন ব্যাচ আমরা ভর্তি নিচ্ছি না, কারণ ওখানে অনেকগুলো পড়ানো হয়ে গেছে। সো তুমি যাতে একেবারে নতুন থেকে পাও এই ব্যাচটিতে আসতে পারো। এই ব্যাচটির নাম হচ্ছে 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচ। এখানে 90 দিনের তোমাকে একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যদি তুমি 90 দিনের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো, ভালো একটি আউটপুট ইনশাল্লাহ পাবা। সো তোমরা যারা যুক্ত হতে চাও তোমাদেরকে আবারও আমন্ত্রণ করছি 90 ডেজ চ্যালেঞ্জিং ব্যাচে। তোমাদের সাথে কথা হবে আমাদের আরেকবার সরাসরি ক্লাসে এবং আরেকটিবার দেখা হবে বিজয়ী ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।